আজকে আমরা যে পার্টটা পড়বো সেটা হচ্ছে নাম হচ্ছে তার গ্লাস এবং সেরামিক ইন্ডাস্ট্রি। ওকে, বাংলায় যাকে আমরা বলবো কাঁচ এবং মৃৎশিল্পী বা শিল্প। আচ্ছা, গ্লাস যে ব্যাপারটা, আমাদের গ্লাস আমরা জানি সবাই, ম্যাক্সিমাম আমরা যা ইউজ করেছি বাড়িতেই ইউজ হয়, যে একটা ট্রান্সপারেন্ট একটা মেটেরিয়াল। ওকে, যা যা খুবই হার্ড হয় এবং খুব ভঙ্গুর হতে পারে। ওকে, এবং গ্লাসটা কিন্তু যদি আমরা এর হিস্ট্রি দেখতে চাই, গ্লাস কিন্তু বহু গ্লাসের যারা আমাদের ওই রিসার্চ করে হিস্ট্রি বা ইতিহাস নিয়ে, তারা দেখেছেন যে অনেক পুরনো যে সভ্যতাগুলো আছে, প্রায় কয়েক হাজার বছর আগে, প্রায় 6,000 বছর আগে, ইজিপ্ট বলো, বা সেখানেও কিন্তু গ্লাসের বা কাঁচের ব্যবহার দেখা গেছে। তাদের অনেক কিছু স্থাপত্য বানিয়েছিল, মনুমেন্ট বানিয়েছিল, যেখানে কাঁচের টুকরো বা এগুলো ইউজ করেছে। এমনকি শুধু কাঁচ মানে নর্মাল কাঁচ নয়, অনেক কালারফুল কাঁচও ওরা ইউজ করেছে। তা সেই থেকে বোঝা যাচ্ছে যে যে নিশ্চয়ই এই কাঁচের যে আবিষ্কার বা কাঁচ তৈরির মেথডটা অনেক আগে থেকেই জানা ছিল। ওকে, এখন আমরা জানি যে আমাদের কাঁচ কোথায় ইউজ হয় না, প্রায় সমস্ত জায়গায় ইউজ হয়, প্রচুর ইউজ হয়। অনেক ট্রান্সপারেন্ট কাঁচ হতে পারে বা কালারফুল কাঁচ, অনেক রকম আমাদের যে ইনস্ট্রুমেন্টগুলোতে সেখানেও কাঁচের ইউজ আছে। যদিও এখন আস্তে আস্তে করে পলিমার চলে আসার পর ওই কাঁচের জায়গাগুলো পলিমার নিতে শুরু করেছে, তবুও কাঁচের ব্যবহার মানে কম নেই, প্রচুর আছে। তা এই কাঁচ বা গ্লাস এটা কাকে বলে? যদি আমরা বলি কাকে বলবো, কি গ্লাস একটা কী জিনিস? ওকে, অ্যাকচুয়ালি কাঁচ একটি হচ্ছে অতি শীতলীকৃত তরল পদার্থ, একবারে মানে একে আমরা বলতে পারি সুপার কুলড। মানে যদি কোনো লিকুইডকে দেখবে আমরা ঠান্ডা করি, সেটা কি হয়, আস্তে আস্তে ঠান্ডা হতে 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 কী হয়, জমে যায়। ওকে, তাই এটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করবো, কাঁচটা কী জিনিস? একটা সুপার কুলড লিকুইড। ওকে, বা অতি শীতলীকৃত তরল পদার্থ, কিন্তু কঠিন। ওকে, খুবই ঠান্ডা করা হয়েছে লিকুইডটাকে, কিন্তু সেটা কঠিন স্টেটে পৌঁছে গেছে। ওকে, আর এটা একটা মেন ব্যাপার কী হলো, এর নির্দিষ্ট কোনো কাঁচের কোনো নির্দিষ্ট মানে মেল্টিং পয়েন্ট অথবা গলনাঙ্ক সেইভাবে পাওয়া যায় না। একটা রেঞ্জ, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাঁচ বিভিন্নভাবে গলে এবং একটা রেঞ্জ অনুযায়ী ওটা গলতে থাকে। যখন আমরা হিট করব কাঁচকে, একটা রেঞ্জে গলবে, ফলে পার্টিকুলার কোনো ওর মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক নেই। এবং এর কিন্তু সান্দ্রতা খুব প্রচুর, সান্দ্রতা মানে একে বলে ভিসকোসিটি। ওকে, ভিসকোসিটি খুবই বেশি। ওকে, আর এই সান্দ্রতার জন্য কি হয়, কাঁচের অ্যাকচুয়ালি কি দেখা গেছে, কাঁচ যখন তৈরি করা হয় না, কাঁচটাকে তৈরি যখন হয় ওটা খুব হাই টেম্পারেচারে করা হয়, তখন ওটা লিকুইড থাকে। সেই লিকুইডটাকে আস্তে আস্তে করে ঠান্ডা করা হয় স্লোলি। ঠান্ডা করতে করতে কি হয়, ওটা ঠান্ডা এমনভাবে করা হবে যাতে ওটা কেলাস মানে বা ক্রিস্টালে পরিণত না হয়। ক্রিস্টালে পৌঁছে গেলে কিন্তু ওটার কাঁচ থাকবে না। ওকে, তাহলে এটা অ্যাকচুয়ালি তাহলে দেখো কতগুলো ক্রাইটেরিয়া আছে। এটা একটা কিন্তু সুপার কুল লিকুইড হচ্ছে, এবং হাই ভিসকোসিটি আছে এর মধ্যে বা সান্দ্রতা আছে, এবং এর মধ্যে কেলাস মানে বা ক্রিস্টালাইজেশন প্রিভেন্টেড বলতে পারি আমরা। এটা হচ্ছে অনিয়তাকার, মানে কোনো শেপ নেই। ওকে, সেই হচ্ছে পদার্থকে বলবো কাঁচ। মানে এটা হচ্ছে কোনো শেপলেস বা অনিয়তকার, বাংলায় যাকে বলবো, এবং ক্রিস্টাল বা কেলাসন রহিত, বা এই যাকে আমরা ইংলিশে বলি ক্রিস্টালাইজেশন প্রিভেন্টেড। ওকে, তার মানে কি হলো ব্যাপারটা, কাঁচ একটা সুপার কুলড লিকুইড বা অতি শীতলীকৃত তরল পদার্থ, যেটা কঠিন এবং কাঁচের মধ্যে কোনো ফিক্সড গলনাঙ্ক নেই এবং উচ্চ সান্দ্রতা আছে। এবং শুধু তাই নয়, এর মধ্যে মানে ক্রিস্টাল বা ক্রিস্টালাইজেশনটাকে প্রিভেন্ট করা হয়েছে বা বাধা দেওয়া হয়েছে, মানে ক্রিস্টাল হয়নি। ওকে, এবং তার কোনো নির্দিষ্ট শেপ নেই। ওকে, অনিয়তাকার, তাকেই আমরা কাঁচ হিসেবে জানি। এবার দেখো, যদি কাঁচের আমরা রাসায়নিকভাবে কাঁচটাকে এক্সপ্লেন করতে চাই, কাঁচের মধ্যে কি কি আছে, অ্যাকচুয়ালি দেখা গেছে কাঁচের মধ্যে না, কাঁচটা যদি আমরা বিভিন্ন রকম অজৈব বা ইনঅর্গানিক সল্ট, যেমন ধরো কিছু কিছু অক্সাইড, মেটাল অক্সাইড, তার সাথে একটু বালি এবং অন্যান্য আরও কিছু উপাদান যদি একসাথে মিশিয়ে তাকে যদি হিট করি বা গলাই, ফিউজ করি অথবা ডিকম্পোজ করি এবং তারপরে যদি সংযোজন করা হয়, তবেই কিন্তু কাঁচ তৈরি হয়। ওকে, তবেই কিন্তু কাঁচ তৈরি হয়। তার মানে ওর মধ্যে কী কী আছে বলো তো? আছে একটা মেটাল, কিছু অক্সাইড থাকবে। ওকে, তারপরে থাকবে কিছু বালি এবং আরও কিছু অন্যান্য কম্পোনেন্ট থাকবে, যেই কম্পোনেন্টটা কাঁচের বিভিন্ন রকম প্রপার্টি বা কালার, তার স্ট্রেন, সেগুলো ঠিক করবে। ওকে, তা এইগুলো মিশিয়ে যদি আমি হিট করে মানে গলিয়ে দিতে পারি, মানে গলন হবে, তারপরে বিয়োজন হবে, ডিকম্পোজিশন হবে, তারপরে আবার সংযোজন হবে, হওয়ার পরে কি হয়, কাঁচ তৈরি হয়।
বুঝতে পারলে? তবে এই কাঁচের যে ভাঙা দেখবে, কাঁচের এই যে আমাদের শাঁখ বা আমরা ইউজ করি না সমুদ্র থেকে যে পাওয়া যায় শাঁখের যে অংশগুলো, সেটা দেখবে তুমি যদি ফেলে দাও দেখবে টুকরো টুকরো হয়ে যায় এবং কোনা কোনা বা সূক্ষ্ম সূক্ষ্ম কোণ তৈরি হয়। কাঁচও কিন্তু তাই। ওকে, কাঁচ যদি তুমি ভেঙে যায় দেখবে একবারে সরু সরু একবারে ধারগুলো তৈরি হচ্ছে। ওকে, মানে একবারে একে বলবো এজগুলো খুবই তীক্ষ্ণ এজ। ওকে, প্লাস কি আর কি হতে পারে, এবং এই কাঁচে কিন্তু আহ, আমরা যে কাঁচের যে প্রপার্টিটা তৈরি করা হয় সেখানে একটা কাজ করা হয়, যে কাঁচ যখন ঠান্ডা করা হচ্ছে, ওকে, যাকে আমরা বলতে পারি ওই শীতলীকরণ বলতে পারি। ওকে, তখন কি করা হয়, ওটাকে যাতে ক্রিস্টাল না তৈরি করতে পারে তার জন্য কিছু কাজ করা হয়, কিছু এজেন্ট দেওয়া হয়। ওকে, আর এই ক্রিস্টাল তৈরি করার এই বাধাটাকে বলা হয় কি বলতো, ভিট্রিফিকেশন বলা হয়। মানে গলিত কাচের শীতলীকরণের সময় কেলাসিত না হওয়ার ঘটনাকে বলে ভিট্রিফিকেশন। বলে এই টার্মগুলো কিন্তু ভিট্রিফিকেশন পরীক্ষায় দিতে পারে। ভিট্রিফিকেশন কাকে বলে, কী লিখবো এটা, কেলাসিত কাচের শীতলীকরণের সময় কেলাসিত বা গলিত কাচের, ওকে, মানে যখন আমাদের কাঁচটা গলিত অবস্থাতে আছে, গলিত কাচের শীতলীকরণের সময় কেলাসিত না হওয়ার ঘটনাকে বলে ভিট্রিফিকেশন। ঠিক আছে, আর এই কাঁচের মধ্যে কী ব্যাপার, অন্যান্য যেসব রাসায়নিক কম্পাউন্ড আছে, যেমন ধরো জল থেকে শুরু করে বেঞ্জিন বা আরও অন্যান্য যা যা আমরা জানি, তাদের কিন্তু নিজস্ব একটা ফর্মুলা আছে। একটা মলিকুলার ফর্মুলা আমরা বলি, জলের ক্ষেত্রে H2O, লবণের ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড NaCl, ঠিক আছে। কিন্তু কাঁচের ক্ষেত্রে পার্টিকুলারভাবে আমি ওর কোনো ফর্মুলা ওইভাবে বলা যায় না, কারণ কি বলতো, ওর কম্পোজিশনের যে ব্যাপারটা, কাঁচ হতে পারে একটা কথা কাঁচ, কিন্তু তার মধ্যে প্রচুর টাইপের মানে ভেরিয়েশন আছে। ওকে, কিন্তু ওর মধ্যে মানে এইভাবে ডিরেক্টলি আমি মানে ওর কী কী ফর্মুলা হয় সেটা সবসময় বলা মুশকিল। ওকে, তার কী ওটা মেনলি কী কী থাকে, সোডিয়াম সিলিকেট থাকতে পারে ওতে, বা ক্যালসিয়াম বা সিলিকেট থাকতে পারে। ওকে, এই ধরনের কম্পাউন্ড দিয়ে তৈরি করা হয় এবং তার সাথে আরও কিছু কিছু অন্যান্য কেমিক্যাল অ্যাড করা হয় যাতে কাঁচের যে ধর্মগুলো হয় সেই ধর্মগুলোকে চেঞ্জ করার জন্য। ওকে, এবার দেখো আমরা যেটা নেক্সট আলোচনা করব, কাঁচের কি কি গুণ আছে, মানে কোন গুণের জন্য, মানে এই প্রপার্টি যাকে বলি আমরা, কোন কোন গুণের জন্য আমরা গ্লাস ইউজ করতে চাইব। ওকে, দেখো কাঁচের মেন আমরা যখন গুণ কি দেখতে চাইছি, কাঁচটা স্বচ্ছ হয়, ট্রান্সপারেন্ট, মানে এপার থেকে ওপার দেখা যাচ্ছে। ওকে, আর কি, কালারফুল হতে পারে, এবং ধরো ট্রাফিক লাইটের যে জায়গাগুলো আছে, কোথাও লাল, সবুজ বা হলুদ, এই যে রঙগুলো আসছে, কিন্তু কাঁচের বিভিন্ন রকমের কাঁচ লাগানো আছে, তার কারণে রঙটা তৈরি হচ্ছে। ওকে, তাহলে আমি স্বচ্ছও হচ্ছে আমার, আবার ট্রান্সপারেন্ট যেমন পাচ্ছি তেমন কালারফুলও পাচ্ছি। আর কি হতে পারে, অনেক সময় কি হয়, ওটা ফায়ার রেজিস্ট্যান্ট হয়, মানে যেখানে কোনো আগুনের কাজ হচ্ছে সেখানে যদি একটু মোটা কাঁচ দিয়ে আমরা সেটা জায়গাটাকে বক্স করে রাখি, তাহলে আমি দেখতে পাচ্ছি ভেতরটা, কিন্তু আগুনটা বাইরে আসতে পারছে না, ফায়ার রেজিস্ট্যান্ট বলতে পারি ওটাকে। আর কি, নমনীয় হতে পারে, মানে যদি ওটাকে আমি হিট করে গলিয়ে দিয়ে আবার যদি আমি রিশেপ করতে চাই সেটা করতে পারবো, কাঁচকে গলিয়ে আমরা নতুন অন্যান্য অনেক রকম মানে মেটেরিয়াল বা আমাদের যেসব পাওয়া যায়। ওকে, আর কী কী হতে পারে, রাসায়নিক রেজিস্ট্যান্ট হতে পারে, মানে কেমিক্যাল রেজিস্ট্যান্ট, সহজে কোনো কেমিক্যালের সাহায্যে ওটা নষ্ট হবে না, কাঁচ আছে তো আছে, দেখবে দীর্ঘদিন ধরে পড়ে আছে, কোনো সমস্যা নেই। আর কি হতে পারে, ধরো ইলেকট্রিক্যাল ইনসুলেটর হতে পারে, মানে ওর মধ্যে দিয়ে কারেন্ট যাবে না, এটা একটা হতে পারে। ওকে, আর কি, বায়ুটাকে সহজে পাস করতে দেবে না, মানে আমি যদি কাঁচের কোনো বক্স করতে পারি, সেটাকে যদি ভ্যাকুয়াম করে দিতে পারি, তার মধ্যে কিন্তু বায়ু সহজে ঢুকবে না কাঁচের মধ্যে দিয়ে, মানে এটা হচ্ছে ওই একে আমরা বলতে পারি বায়ু শূন্যতা ধারণ ক্ষমতা বলতে পারি। ওকে, আর কি, এটা একটা অস্থিতিস্থাপক, মানে নন ইলাস্টিক এবং দৃঢ় হয়। ঠিক আছে, তাহলে নন ইলাস্টিক হতে পারে, দৃঢ় হয়, আর এই কারণে কি হয়, সহজে ভেঙেও যায়, মানে ব্রিটিল হয়। ওকে, তাহলে এই জন্য এই প্রপার্টিগুলো আছে, তার জন্যই আমরা কাঁচকে আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারি। ওকে, আমি তোমাদের নোটটা পাঠিয়ে দেবো, এখন এত ডিটেলসে অতগুলো পয়েন্ট লিখছি না। তাহলে স্বচ্ছ হতে পারে, আমি যেটা বললাম স্বচ্ছ হতে পারে, বিভিন্ন কালারফুল হতে পারে, মানে ট্রান্সপারেন্ট, স্বচ্ছ হতে পারে, স্বচ্ছতা থাকতে পারে, দুটো রঙিন হতে পারে। ওকে, আর 3 হতে পারে কি, ধরো আমি যেটা বললাম তাপ, তাপ বা অগ্নি সহায়তা বলতে পারি, অগ্নি সহায়তা। ওকে, আর কী হতে পারে, নমনীয় হতে পারে, সহজে গলে যায় বা একে রিশেপ করা যায়, 3 4।
রিশেপ, রিশেপ মানে কী বলো তো, গলিয়ে সেটাকে আবার নতুন কিছুতে মানে কনভার্ট করা যায় আর কি। আর কি হতে পারে, কেমিক্যাল রেজিস্ট্যান্ট হতে পারে, রাসায়নিক সহায়তা হতে পারে। কেমিক্যাল রেজিস্ট্যান্ট, কেমিক্যাল রেজিস্ট্যান্ট, সহজে কিছু হয় না। কেমিক্যাল রেজিস্ট্যান্ট হতে পারে, আবার ছয় ধরো হতে পারে, আমি বললাম যে ইলেকট্রিক্যাল ইনসুলেটর, ইনসুলেটর হতে পারে, কোনো ইলেকট্রিসিটি যাবে না, বা বা তাপেরও ইনসুলেটর হতে পারে, তাপও সহজের মধ্যে দিয়ে যায় না। ওকে, আর কি হতে পারে, রিজিড হয়, ওকে, ব্রিটল হয় মানে ভেঙে যায়, শক্ত হয়, ঠিক আছে। তাছাড়া আবার আরও কিছু কাজ আছে, যেমন তার মধ্যে দিয়ে অনেক সময় আমাদের ইউভি লাইট প্রোটেক্টর, যেমন দেখবে অনেক সানগ্লাস বা ওই চশমা পাওয়া যায়, দেখবে সেটা হচ্ছে ইউভি লাইটের ক্ষেত্রে প্রোটেক্টর হিসেবে কাজ করে, মানে ওর মধ্যে দিয়ে ইউভি লাইটটা ওই ফ্রিকোয়েন্সিটা পাস করতে পারে না, সেটা সেইভাবেই তৈরি করা কেমিক্যাল দিয়ে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের বিভিন্ন রকম কাঁচের মানে বিভিন্ন রকম গুণাবলী বলতে পারি। ওকে, এবার আমরা নেক্সট জানি সংকেত বা কম্পোজিশন। ওকে, ফর্মুলা অ্যান্ড কম্পোজিশন। এবার আমি একটু আগে যেটা বললাম যে কাঁচের সেইভাবে ফর্মুলা দিয়ে ওটাকে বোঝানো খুব মুশকিল। মোটামুটি একটা জেনারেল ফর্মুলা আমি দিতে পারি, এই হচ্ছে ধরো এক্স, এক্স একটা সংখ্যা, R2O, তারপরে ধরো ওয়াই, MO, তারপরে ধরো এখানেও একটা হচ্ছে ZSiO2। তাহলে এখানে কিন্তু XYZ এগুলো কিন্তু নাম্বার, হোল নাম্বার, 1 2 3 4 যা খুশি হতে পারে। আর আরটা কি, আর হচ্ছে একটা ধরো আমাদের অ্যালকালাইন মেটাল হতে পারে, ধরো সোডিয়াম, পটাশিয়াম হতে পারে। ওকে, ক্ষারীয় ধাতু যাকে বলি, আরটা হচ্ছে ক্ষারীয় ধাতু। ওকে, আর ধরো এম কি আছে, এম হচ্ছে একটা দ্বিযোজী ধাতু হচ্ছে, মানে মানে বাইভ্যালেন্ট এম। ওকে, মানে বাইভ্যালেন্ট, মানে এর যোজ্যতা বা ভ্যালেন্সি 2। ওকে, তাহলে এগুলো হচ্ছে তো আমার মোটামুটি একটা এম এর কী জায়গায় কী থাকতে পারে, এম এর জায়গায় থাকতে পারে। ধরো ক্ষারীয় ধাতু কী হতে পারে, সোডিয়াম, পটাশিয়াম থাকতে পারে, এম এর জায়গায় ক্যালসিয়াম হতে পারে, ধরো অনেক সময় ধরো lead থাকতে পারে। ওকে, আরও অনেক আছে, অনেক। তাহলে এই মোটামুটি আমাদের একটা জেনারেল ফর্মুলা আমি বলতে পারি, কিন্তু সেটা ফিক্সড নয়। দেখো এখানে আমি XYZ লিখে রেখেছি, মানে এরা ভ্যারি করে, এদের রেশিও ভ্যারি করে, ফলে একটা পার্টিকুলার ফর্মুলা দিয়ে আমি মোটামুটি অতটা বোঝাতে পারবো না। তাহলে এই হলো মোটামুটি এর ফর্মুলা। আচ্ছা, তা জেনারেলি মোটামুটি ধরো যেসব গ্লাস, সাধারণ যে গ্লাসগুলো আছে, তার যদি আমাদের বলতে বলে, সংকেত বলতে বলে বা ফর্মুলা বলতে বলে, আমি কী লিখবো, কীভাবে লিখবো এটা, সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, 6SiO2। এটা হচ্ছে সাধারণ যে কাজগুলো হচ্ছে নর্মাল গ্লাস, এটা নর্মাল গ্লাসের ফর্মুলা মোটামুটি। ওকে, এইভাবে আমরা ইউজ করি। তাছাড়া যদি কম্পোজিশন বলতে চাই, কম্পোজিশন কতটা কি আছে, কম্পোজিশন দেখতে গেলে দেখো এখানে মেনলি দেখবে বালিটা কিন্তু খুব বেশি আছে, স্যান্ড। ওকে, দেখা গেছে কম্পোজিশনের মধ্যে কি কি আছে, এর মধ্যে আছে সাধারণত সিলিকা, প্রায় দেখো সিলিকা যেটা SiO2 বলি, সিলিকা প্রায় 70% থাকছে। আর কি সোডিয়াম অক্সাইড যেটা, সেটাও প্রায় 15%। আর ক্যালসিয়াম অক্সাইডটা আছে ধরো 15%, মোটামুটি, আমি কিন্তু অ্যাপ্রক্স বলছি, এক্স্যাক্টলি নয়। ওকে, তো মোটামুটি এরকমভাবে থাকে। এবং এই যে নর্মাল গ্লাসগুলো, এর তাহলে কী কী আছে, কীভাবে তৈরি, মানে কী থাকছে এর মধ্যে, এই ধরো এই যে এখানে 3টে আমি দেখালাম নর্মাল গ্লাসটা, তাহলে কি ওই সোডিয়াম, ধরো সোডা, ওকে, বা আমি সিলিকা, SiO2, তার সাথে যদি আমি ধরো সোডিয়াম কার্বনেট প্লাস ক্যালসিয়াম কার্বনেট, লাইমস্টোন, এগুলোকে যদি আমি হিট করে প্রায় 1400-র কাছাকাছি হিট করলাম, হিট করে যদি আমি কি করি, এদেরকে গলিয়ে যদি ডিকম্পোজ করে আবার রিকম্বিনেশন করতে পারি, তাহলে কিন্তু এখান থেকে গ্লাস পাওয়া যাবে। গ্লাস দেখো, সিলিকা আছে, সোডিয়াম কার্বনেট আছে বা সোডা আছে, তার সাথে আছে লাইমস্টোন আছে। ওকে, একে হিট করলেই পাওয়া যাবে। আর এই যে নর্মাল গ্লাস, এখান থেকে অনেক কিছুই আমরা জানি, আমাদের পরীক্ষা হলে যে হবে ল্যাবে যেই সব কাঁচ ফাঁচেরগুলো দেখবে, কাঁচের পাইপ টাইপ আছে, সেগুলো হয় ইউজ হয়। তারপরে ওই পাইরেক্স বা হাইসিল বলে একটা খুব উন্নত মানের এবার তাপ রোধী একটা কাঁচ পাওয়া যায়, সেটাও কেউ তৈরি করা যায়, তারা আরও অনেক মেথড আছে। তাছাড়া দেখবে সিলিকার মধ্যে আরও কিছু
কিছু জায়গায় এই সিলিকাকে আমি যদি একটু বোরন ট্রাইঅক্সাইড মানে B2O3 বা অ্যালুমিনা Al2O3 দিয়ে আমি যদি একটু রিপ্লেস করে দিই, মানে কিছু সিলিকা থাকলো, কিছুটা বোরন ট্রাইঅক্সাইড থাকলো, তাহলে আরও নতুন নতুন গ্লাস তৈরি হয়ে যাবে। ওকে, মানে জেনা গ্লাস, তারপরে আমি বলো ওই পাইরেক্স বলো, এই অনেক প্রচুর এর ভ্যারাইটি আছে। তার মানে মেনলি আমার বেসিক রিয়াকশানটা একই রকম, শুধু তাতে বিভিন্ন রকম আমি কম্পোনেন্ট কোনটা অ্যাড করব কোনটা অ্যাড করব না তা সেইভাবে আমি ওটাকে বানাতে পারবো। ওকে, অনেক রকম ভ্যারাইটি বানানো যাবে। আচ্ছা, আর বিভিন্ন ডিফারেন্ট গ্লাসেস, এবার কী কী গ্লাস হয় ডিফারেন্ট? ওকে, প্রচুর রকম গ্লাস হয়। যেমন ধরো নাম্বার ওয়ানে আমি লিখতে পারি কি, ধরুন যেগুলোকে আমরা বলি কোয়ার্টজ গ্লাস। ওকে, এই তার নাম হচ্ছে ভিট্রিয়াস সিলিকা। ওকে, বাংলা লিখে একে বাংলায় লেখা হচ্ছে কি গলিত সিলিকা। জাস্ট তোমরা দেখে রাখবে, এত কয়েকটা জিনিস মনে রাখবে। এটাকে কিন্তু কোয়ার্টজ গ্লাসও বলে। এটা হচ্ছে আমাদের যেটা ভিট্রিয়াস সিলিকা, এটাকে, এটা কী ব্যাপারটা বলো তো, পিওর সিলিকা দিয়ে যে গ্লাসটা তৈরি হয়, মানে শুধু অন্য কোনো আর ইম্পিউরিটি থাকবে না। ওকে, সেটা যে পিওর সিলিকা, পিওর ফর্ম অফ সিলিকা, তা দিয়ে যে গ্লাসটা পাওয়া যাবে তাকে আমরা কি বলতে পারি, ভিট্রিয়াস সিলিকা অথবা কোয়ার্টজ গ্লাস বলতে পারি। এটাকে আমরা কোয়ার্টজ গ্লাসও নামেও চিনি, কোয়ার্টজ QUARTZ, কোয়ার্টজ গ্লাস হিসেবে চিনি। পিওর সিলিকা দিয়ে তৈরি করা হয়, ঠিক আছে। তাহলে এই এই গ্লাসটা, এটা কিন্তু খুবই তাপ এবং রাসায়নিক মানে রেজিস্ট্যান্ট, মানে এখানে তাপ আর রাসায়নিক রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করা যাবে। তারপরে এর মধ্যে অতিবেগুনি রশ্মি কিন্তু ভেদ্য। ওকে, এর মধ্যে দিয়ে কিন্তু যে ইউভি লাইটটা কিন্তু পাস করে যাবে, বুঝতে পারলে? এটা হচ্ছে ভিট্রিয়াস সিলিকা। 2 নম্বর আমি বলতে পারি কি, ক্ষারীয় সিলিকেট একটা আছে। ওকে, বা আমি গেলে অ্যালকালাইন সিলিকেট, সেটা কী জিনিস? ক্ষারীয় সিলিকার মধ্যে তোমার কী কী থাকছে বলো তো? মেনলি আমার স্যার ফর্মুলা কী কী থাকছে, Na2O, ওকে, CaO, যেটাকে আমরা নর্মাল গ্লাস বলছিলাম, আর কি SiO2, ওকে 6SiO2, যেটা আমাদের নর্মাল গ্লাস। এখানে ক্ষারীয় সিলিকেট কেন বললাম, দেখো এখানে সোডিয়াম সল্ট আছে আর ক্যালসিয়াম আছে, ওকে, অ্যালকালাইন পার্ট, তাই একে ক্ষারীয় সিলিকা বলা হয়। কিন্তু এটা নর্মাল যেটা গ্লাস আমাদের, ওকে, এই নর্মাল গ্লাসটা কিন্তু এটা মানে কী কী কাজে লাগে, কৃত্রিমভাবে রত্ন বা ধরো আমাদের যে সব বিভিন্ন রকম যে আর্টিফিশিয়ালি তৈরি করা হয় না, বিভিন্ন রকম ওই মণিমুক্ত হেনা তেনা, সেইগুলোকে আমাদের তৈরি করতে কাজে লাগে। ওকে, সেটা হচ্ছে নর্মাল, একে হচ্ছে নর্মাল গ্লাস। ওকে, বা ক্ষারীয় সিলিকার বা ক্ষারীয় গ্লাস বলা যেতে পারে। আর কি হতে পারে, আরেকটা আছে মানে তাকে বলবো নরম কাঁচ, নরম গ্লাস বা সফট গ্লাস বা নরম কাঁচ। নরম কাঁচে কি থাকবে, এই নরম কাঁচের মধ্যে থাকছে, এর ফর্মুলা হচ্ছে Na2O আর ক্যালসিয়াম অক্সাইড। ওকে, আর থাকছে ওতে ধরো, আচ্ছা আমি একটা এখানে ভুল বলেছি, এখানে আমাদের থাকবে না, এই ক্ষারীয় সিলিকেটে কিন্তু তোমার কোনো ক্যালসিয়াম থাকবে না। ওকে, খালি সোডিয়াম অক্সাইড সিলিকা। ওকে, এটা চেঞ্জ করে দিচ্ছি আমি, এখানে খালি সোডিয়াম অক্সাইড আর SiO2, অথবা পটাশিয়াম অক্সাইড আর SiO2। এটা হচ্ছে ক্ষারীয় সিলিকেট, এটা জলে কিছুটা সলিউবল হয়ে যায়। ওকে, এটা হচ্ছে জলে ওয়াটার সলিউবিলিটি পাওয়া যায়, কেন পটাশিয়াম সল্ট, এই সল্ট আছে বলে, অন্য আর কিছু তেমন নেই। ওকে, সোডিয়াম সিলিকেট অ্যান্ড পটাশিয়াম সিলিকেট, একে বলে অ্যালকালাইন সিলিকেট। আর যেটা সফট গ্লাস বললাম সেটার ফর্মুলা হচ্ছে এটা, যেটা আগেরটা বলেছিলাম, Na2O CaO 6H2O, যেটা নর্মাল গ্লাস, নর্মাল কাঁচ, একে সফট গ্লাসও বলা হয়, নর্মাল যে গ্লাসটা আমরা বলেছিলাম ফার্স্টে। ওকে, সফট গ্লাস। তাই এই সফট গ্লাসে কিন্তু সহজে কিন্তু কী বলতো, এর মেল্টিং পয়েন্ট কম, মানে ইজিলি ফিউজ হয়ে যায়। আর হচ্ছে খুব লো হচ্ছে এর কী বলা যায়, একে বলবো হচ্ছে ধরো আমি বলতে পারি মেল্টিং পয়েন্ট। ওকে, আর এই কী তৈরি করা হয়, ওই পরীক্ষাগারের যন্ত্রপাতি, ধর জানালার কাঁচ, এইগুলো তৈরি করা যায় এটা দিয়ে। ওকে, সফট গ্লাস। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে হার্ড গ্লাস। হার্ড গ্লাসটা বলে দিচ্ছি, হার্ড গ্লাস কিছুই না, শুধু সোডিয়ামের জায়গায় পটাশিয়াম থাকবে। ওকে, হার্ড গ্লাসেরটার কি, তার কি ফর্মুলা আছে বলো তো?
হার্ড গ্লাসের ফর্মুলা হচ্ছে ধর K2O ক্যালসিয়াম অক্সাইড, তারপরে থাকছে 6SiO2। তার মানে দেখতে পেলে যেটা নর্মাল গ্লাস ছিল, ওকে, যে নর্মাল যে গ্লাসটা সেখানে দেখো সোডিয়ামের জায়গায় জাস্ট পটাশিয়াম দিয়ে দিয়েছি আর সেটা হয়ে গেল হার্ড। তার মানে দেখো কেমিস্ট্রি দেখো কত বিউটিফুল। সোডিয়ামের যে সাইজটা, মেনলি দুটোই তো অ্যালকালাইন মেটাল, কিন্তু সোডিয়ামের থেকে পটাশিয়ামের সাইজটা একটু বড়, সঙ্গে সঙ্গে সেটা যখনই দেওয়া হলো সেটা গ্লাসটা হয়ে গেল হার্ড, ওকে। আচ্ছা, এটা হলো হার্ড গ্লাস। হার্ড গ্লাস দিয়ে কী কী তৈরি করা হয়, ধরো উচ্চ তাপ সহ যে যন্ত্রপাতি তৈরি করা হতে পারে, যে মানে যেখানে খুব হাই হিটিং হয় এই ধরনের যন্ত্রপাতিতে কিন্তু এই ধরনের গ্লাস ইউজ করব। প্লাস এটা কিন্তু মেল্টিং পয়েন্ট অনেক হাই, বুঝতে পারলে, মেল্টিং পয়েন্ট খুবই হাই। আচ্ছা, আর একটা আছে ফ্লিন্ট গ্লাস বলে একটা আছে ফ্লিন্ট গ্লাস, ওকে, ফ্লিন্ট গ্লাস, ওকে, একে পটাশ লেডও গ্লাস বলা হয়, আর এটাকে পটাশ লেড গ্লাসও বলে, লেড গ্লাস। আচ্ছা, এই ফ্লিন্ট গ্লাস কী বলতো, এর সংকেতে থাকছে K2O PbO আর তার সাথে থাকছে 6 জল, 6SiO2, বুঝতে পারলে, K2O PbO 6SiO2, এটাকে বলবো আমরা পটাশ লেড গ্লাস অথবা ফ্লিন্ট গ্লাস। আচ্ছা, এই গ্লাস দেখো, এই গ্লাস কিন্তু খুব খুব একটা শক্ত নয়, কিন্তু ভারী হবে, কারণ লেড আছে তো, এই লেডের জন্য খুবই ভারী। দেখো জাস্ট ক্যালসিয়ামটাকে চেঞ্জ করে দেওয়া হলো, তখন কি হলো, এর কিন্তু হার্ডনেসটা কমে গেল, কিন্তু বেশ ভারী হয়ে গেল, ওয়েট ভারী, ওকে। আর কিছু কিন্তু শক্ত খুব একটা নয় এটা বলছে, ওকে। আর এটার জন্য এর কি কোথায় ইউজ হয় বলতো, বিভিন্ন রকম যে অপটিক্যাল সায়েন্স যেগুলো হয় না, আলোক বিজ্ঞানের বিভিন্ন যন্ত্রপাতি, যেমন ধরো লেন্স, তারপরে প্রিজম, তারপরে কৃত্রিম যেসব রত্নগুলো হয়, তারপরে বৈদ্যুতিক বাতি মানে বাল্ব, এগুলো তৈরি করতে লাগে, ওকে। লেন্স, প্রিজম, তার বাল্ব, এগুলোকে যেগুলো লাগে এই ফ্লিন্ট গ্লাস বা পটাশ গ্লাস। এটা একটু ভারী গ্লাস হয় কিন্তু শক্ত খুব একটা না, ওকে। আচ্ছা, আর কি আছে, আরেকটা আছে বোরোসিলিকেট গ্লাস, বোরোসিলিকেট, বোরোসিলিকেট, বোরোসিলিকেট গ্লাসে কি থাকবে, দেখো তার মানে আমরা যে বলেছিলাম না, যে ওই যে গ্লাসের মধ্যে মাঝে মাঝে আমরা বোরন ট্রাইঅক্সাইড বা লেড এগুলো দিতে থাকি, তাহলে যদি আমরা ধরো এই সিলিকা যেটা আছে, সিলিকার মধ্যে যদি আমি কিছু অংশ সিলিকাকে যদি পার্সিয়ালি আমি B2O3 দিয়ে প্রতিস্থাপিত করে দিই বা রিপ্লেস করে দিই, তবেই এটা তৈরি হবে। মানে কি, SiO2 যেটা আছে পার্সিয়ালি রিপ্লেসড বাই B2O3, তখন কিন্তু এই গ্লাসটা খুবই ভালো গ্লাস, বোরোসিলিকেটের গ্লাস কিন্তু খুবই ভালো এবং বেশ শক্ত, স্ট্রেংথ খুবই হাই, আমাদের কেমিস্ট্রি ল্যাবে ট্যাবে এগুলো ইউজ করা হয় বোরোসিলিকেট গ্লাস, ওকে। তার মানে এটা কিন্তু ভারী হয়ে যায়। এর একটা ফর্মুলা আছে, বেশ বড় ফর্মুলা, তবুও আমি লিখে দিই। এটা হচ্ছে 7Na2O, আচ্ছা 4 ক্যালসিয়াম অক্সাইড, তারপরে থাকছে 3ZNO, ওকে, তারপরে থাকে 36SiO2 প্লাস B2O3। মনে রাখার দরকার নেই, জাস্ট তার মানে দেখো বোরোসিলিকেট গ্লাসের মধ্যে কী আছে, তার মানে আমি সিলিকা কিছুটা আমি পার্সিয়ালি রিপ্লেস করলাম, তার সাথে কী কী অ্যাড করলাম, জিংয়ের একটা সল্ট অ্যাড করে দিলাম, ওকে। তাহলে জিংয়ের একটা সল্ট অ্যাড করলাম, তাহলে এইভাবে আমাদের, তার মানে বুঝতে পারছো যে গ্লাস যেটা সিম্পলি আমরা কী কী দিয়ে পেয়েছিলাম, সোডিয়াম ধরো কার্বনেট আর ক্যালসিয়াম কার্বনেট আর সিলিকাকে হিট করে গ্লাস পাওয়া যাচ্ছিল প্রায় 1400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, কিন্তু তাকে যদি বিভিন্ন রকম এলিমেন্ট বা মেটাল সল্ট অ্যাড করা যায়, তার প্রপার্টি দেখো কত হিউজ চেঞ্জ হয়ে যাচ্ছে, কখনো সেটা সফট গ্লাস হয়ে যাচ্ছে, কখনো এটা হার্ড গ্লাস হয়ে যাচ্ছে, কখনো বোরোসিলিকেটের মতো আরও হার্ড গ্লাস হয়ে যাচ্ছে, ওকে। তাহলে এইভাবে বিভিন্ন রকমভাবে এখনও চলছে কন্টিনিউয়াসলি রিসার্চ, ধরো। আর এই বোরোসিলিকেটেড গ্লাসকে আবার পাইরেক্স বলেও, একে পাইরেক্সও বলা হয়, পাইরেক্স গ্লাস। তাহলে কটা কী কী মনে রাখবে, নোন যে টার্মগুলো মনে রাখবে একটু, এই যে বোরোসিলিকেট গ্লাস বা পাইরেক্স গ্লাস কাকে বলে, কোয়ার্টজ গ্লাস কাকে বলে, এইগুলো টাইপের, ওকে, বা ফ্লিন্ট গ্লাস, ফ্লিন্ট কথাটা, ওকে, এইগুলো কয়েকটা টার্ম। তাহলে কী কী পেলাম, এটা কোয়ার্টজ গ্লাস, এই কয়েকটা মনে রাখবে। আর নর্মাল গ্লাস তো যে আমি বলেছিলাম, নর্মাল গ্লাস যেটা আমাদের আছে, যেটা সফট গ্লাস, সেটা তো তুমি দেখছোই, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি কিছু ভাগ আছে, আরও আছে দেখো এর মধ্যে বিভিন্ন রকমভাবে চেঞ্জ করা হয়েছে, ওকে। আচ্ছা,
আর একটা আছে, কিছু কিছু স্পেশাল গ্লাস আছে। ওকে, সাথের দাগে একটু স্পেশাল গ্লাস বলে দিই। স্পেশাল গ্লাস মানে মানে এগুলো কিন্তু সবই কিন্তু এগুলো কিন্তু কালারফুল নয়। ওকে, এগুলো কিন্তু কালারলেস গ্লাস। এবার কালারফুল গ্লাস যদি আমি বানাতে চাই, ওকে, যাকে আমরা স্পেশাল গ্লাস বলছি, যেমন রঙিন কাঁচ, যেমন কীভাবে তৈরি হয়, কিছু ধরো কিছু কিছু কম্পাঙ্কের আলোক শোষক পদার্থ যাতে কাঁচে দ্রবীভূত করলে কাঁচ রঙিন হয়ে যায়। মানে কি, যদি কিছু কাঁচের মধ্যে ধরো এমন কিছু তৈরি করার সময় এমন কিছু মেটাল সল্ট দিলাম, যে মেটাল সল্টগুলো অ্যাকচুয়ালি কালারফুল বা কালার সল্ট তৈরি করতে পারে বা বিভিন্ন রকম লাইটকে ও অ্যাবজর্ব করতে পারে, তাহলে কী হবে, ওই গ্লাসটা কিন্তু কালারফুল হয়ে যাবে। যেমন ধরো যদি আমি অনেক রকম উদাহরণ দেওয়া যেতে পারে। তো কী কী ইউজ করা হয় জেনারেলি, আমাদের ওই যেসব ট্রানজিশন এলিমেন্টগুলো আছে না, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, স্ক্যান্ডিয়াম, এইগুলো, এই ধরনের মেটালের যদি সল্ট ইউজ করা হয় তবে কিন্তু ওই গ্লাসটা কালারফুল হয়। ওকে, জাস্ট তৈরি করার সময় কিছু কিছু ওই ধরনের মেটাল বা ট্রানজিশন মেটাল সল্ট ওটার মধ্যে আমরা দিয়ে দিতে পারি, তাতে কী হবে, গ্লাসটা কালারফুল হয়ে যাচ্ছে। ওকে, এর অনেক রকম প্রচুর রকম ভাগ আছে, আমি নোটস তোমাদের দিয়ে দেবো। যেমন ধরো সোডিয়াম যদি ইউরিনেট ইউজ করা হয়, সোডিয়াম ইউরিনেট, তাহলে ওটা হবে হলুদ গ্লাস হয়ে যাচ্ছে। আবার ফেরাস সল্ট ইউজ করলে সবুজ হয়ে যাচ্ছে। ফেরিক ইউজ করলে কিন্তু আবার হলুদ হচ্ছে। আর পটাশিয়াম ডাইক্রোমেট যদি অ্যাড করা হয় তখন কিন্তু ওটা সবুজাবও হলুদ হয়ে যাচ্ছে। আবার দেখো, যদি গোল্ড ক্লোরাইড ইউজ করি সেটা কিন্তু রুবি কালার হয়ে যাচ্ছে। আর কিউপ্রাস লবণ ইউজ করলে লাল। ওকে, সেলেনিয়াম ইউজ করলেও লাল হয়। বুঝতে পারলে? তাহলে বিভিন্ন রকমভাবে এভাবে যদি আমরা অ্যাড করতে থাকি তাহলে কিন্তু আমাদের বিভিন্ন রকম টাইপের গ্লাস আমরা দেখতে পাচ্ছি বা গ্লাস তৈরি হচ্ছে। ওকে, তাহলে এটা মনে হয় এগুলো, তাহলে এটা হচ্ছে রঙিন গ্লাস, কালারফুল গ্লাস, কালারফুল গ্লাস। ওকে, ট্রানজিশন মেটাল সল্ট আর অ্যাডেড। ওকে, তার একটা ভাগ আছে মোটামুটি, আয়রন 2 দিলে কী হবে, তারপরে আয়রন 3 দিলে কী হবে, কপার দিলে কী হবে, অনেক রকম ভাগ আছে। এবার দেখো আরেকটা আছে, এই যে বর্ণহীন কাঁচগুলো যেগুলো তৈরি করা হচ্ছিল না, এই বর্ণহীন কাঁচগুলো, যেমন ধরো আমরা আমরা আমাদের সাবান ইউজ করি না, হাতে যেমন দেখবে হাতে কিছু লেগে গেছে, কিছু মানে নোংরা বলো এই বলো, সে হাতে সাবান মাখলে কী হয়, হাতটা পরিষ্কার হয়ে যায়। তেমনি গ্লাস, যে গ্লাসগুলো কালারলেস, ট্রান্সপারেন্ট কালারলেস গ্লাস, সেগুলো তৈরির সময় অনেক সময় কী করা হয়, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দেওয়া হয়। ওকে, এতে কি হয়, আমি একটু ছোট্ট করে একটু বলে রাখি, সাধারণত গ্লাস তৈরি করার জন্য আমাদের সিলিকা লাগে, কিন্তু সিলিকাগুলো যেসব জায়গা থেকে কালেক্ট করা হয়, সেই সিলিকা যেটা আমাদের বা বালি বলি, সেই সিলিকা যখন কালেক্ট করা হয় তার মধ্যে না অনেকটা সময় কিছু আয়রন সল্ট থেকে যায়, আয়রন 2+ থেকে যায়। ওকে, তা আয়রন 2+ যখনই থেকে যাবে তাহলে আয়রন 2+-এর প্রেজেন্সে কী হয়, ওই গ্লাসটা হালকা গ্রিনিশ হয়ে যায়, মানে ট্রান্সপারেন্ট বা সাদা আর হয় না। বুঝতে পারলে? তাহলে যখন এই নর্মাল গ্লাস তৈরি করা হয় তখন তাতে কি থাকে, একটু আয়রন 2+ ইমপিউরিটি থাকে, ইমপিউরিটি। ওকে, তাহলে এই আয়রন 2+ ইমপিউরিটি যখন থাকে, এবার দেখো যখনই আমি এর মধ্যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দিয়ে দিই, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের কি আছে, এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটা আয়রন 2+টাকে কী করে বলো তো, এটাকে আয়রন 3+-এ কনভার্ট করে দেয়। ওকে, এই আয়রন 3+ যখনই হয়ে যায় তাহলে ওর রঙটা হয়ে যাচ্ছে হলুদ। ওকে, এটা হয়ে যাচ্ছে ইয়েলো, হয়ে যাচ্ছে ইয়েলো। আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের নিজস্ব একটা কালার আছে কি, বেগুনি, হালকা একটা বেগুনি, ওকে, বা পার্পেল কালার দেখায়। তাহলে এই দুটো মিলে, এই দুটো হলুদ আর পার্পেল কালার মিলে ওটা কিন্তু কালারলেসে কনভার্ট হয়ে যায়, ফলে ওই গ্লাসটা আর কিন্তু মানে কোনো রঙিন বা সবুজ কিছু রং দেখাবে না, একবারে কালারলেস বা ট্রান্সপারেন্ট দেখাবে। ঠিক আছে, আর এই কারণের জন্য যেহেতু ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ইউজ করে আমি ওই কাঁচটাকে মানে কালারলেস করলাম, তাই এটাকে কী বলা হয় বলো তো, গ্লাস মেকার্স সোপ, এপি সোপ, গ্লাস মেকার্স সোপ। মানে আমরা সাবান দিয়ে যেমন কি করি, আমাদের হাতে যদি রং বা এসব কিছু লেগে থাকে সেটাকে ধুয়ে ফেলি, তেমনি যারা গ্লাস বানান তারা কি করে, এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যদি অল্প পরিমাণে অ্যাড করে দেয়, এটা দিয়ে কি করতে পারে বলো তো, ওই গ্লাসটির যে কালারফুল যে অংশটা আসছে, কালারটা আসছে, সেটাকে নষ্ট করে দেয়, ফলে ওটা কালারলেস হয়ে যায়। এই কারণে একে বলে গ্লাস মেকার্স সোপ বলে, পরীক্ষা দিতে পারে। ঠিক আছে, তাহলে এইভাবেই আমাদের বর্ণহীন কাঁচ তৈরি করা হয়। আচ্ছা, আর কি, ঘষা কাঁচ, এটা হচ্ছে তোমার ধরো আমি স্পেশাল গ্লাস বললাম, কালারফুল গ্লাস। আর কি হতে পারে, ধরো
ঘষা কাচ বলতে পারি, বা এটাকে ট্রান্সলুসেন্ট বলা হয়, বা ঘষা কাচ বলি। কি ঘষা কাচ, ঘষা কাচ কীভাবে তৈরি করা হয়? কাঁচ। ওকে, ঘষা কাচ হচ্ছে কি বলতো, যদি আমি গ্লাস তৈরি করার সময় যখন ওটা ঠান্ডা করা হচ্ছে, ধরো একটা গ্লাস তৈরি করার সময় কী হচ্ছে, প্রচুর হিট করা হয় তো, প্রায় 1400 ডিগ্রিতে। সেই ঠান্ডা, সেই হিটেড যে গ্লাসটাকে যদি আমরা সঙ্গে সঙ্গে কী করি, যদি জলের মিশ্রণে বা বালির মধ্যে ঢুকিয়ে দিই, অথবা কিছু টারপিনটাইন বা তেল এই ধরনের কিছুর মধ্যে আমরা মানে মিশিয়ে দিই, বা আস্তে আস্তে ডিপ করে দিই জলের মিশ্রণ বা বালিতে বা কিছু এই চেপ অনেক সময় ব্যবহার করা হয়, তাহলে কিন্তু ওটা ঈষৎ স্বচ্ছ গ্লাসে কনভার্টেড হয়ে যায়। বুঝতে পারলে? মানে যখন আমি ধরো কিছু কেমিক্যাল হিট করে ওটাকে গ্লাসে কনভার্ট করলাম, গ্লাসটা ধরো তরল গ্লাস থাকলো, সেই তরল গ্লাসটাকে যদি আমি ধরো ডিরেক্টলি জলে ডিপ করে দিতে পারি, ওকে, তো টারপেন্টাইনে ডিপ করতে পারি, টারপেন্টাইন, ওকে, তার সাথে কী থাকবে? বালি থাকবে। তাহলে জলের মিশ্রণ অথবা টারপেন্টাইন বালিতে যদি এভাবে, অথবা কখনো কখনো HF দেওয়া হয়, দিয়ে যদি আমি ট্রিট করে দিই, তাহলে কী হবে? এই যে গ্লাসটা, তার উপরের পোর্শনটা কিন্তু আস্তে করে কিছুটা ওপেক হবে, মানে অস্বচ্ছ তৈরি হয়ে যায়, যাকে আমরা বলবো ঘষা কাঁচ। ওকে, তাহলে তারও কিন্তু একটা কিছু ইউজ আছে। আচ্ছা, আর কি আর হতে পারে? ধরো সিদ্ধাকেরটা হচ্ছে সেফটি গ্লাস। সেফটি গ্লাসটা কী বলো তো, বা ল্যামিনেটেড গ্লাস বলা হয়। দেখো অ্যাকচুয়ালি কী করা হয়, এই যে ধরো আমাদের একটা ধরো গ্লাস আছে, তার যদি দু সাইডে ধরো আমরা যেমন ল্যামিনেশন করি না, একে সেফটি গ্লাস, সেফটি গ্লাস অথবা সেফটি গ্লাস অথবা ল্যামিনেটেড গ্লাস বলে, ল্যামিনেটেড গ্লাস অথবা ল্যামিনেটেড গ্লাস, সেফটি গ্লাস অথবা ল্যামিনেটেড গ্লাস কীভাবে তৈরি হয়? ল্যামিনেশন আমরা জানি, আমাদের যে সার্টিফিকেটগুলো আছে সেটা কি করা হয়, দুটো পলিথিন সিটের মাঝখানে ঢুকিয়ে ওটাকে হিট করে দেওয়া হয়। তেমনি যখন একটা কাঁচের যে এটা আছে, সিট আছে, তা যদি দুধারে পলিথিনের যদি একটা কোটিং দিয়ে দেওয়া হয়, তখন কি করা হয় বলো তো, সেই যে গ্লাসটা তৈরি হলো, ওই গ্লাসটা কিন্তু নর্মাল গ্লাসে কী করলাম, যদি আমি একটা ঢিল মারি, সেই গ্লাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে যাচ্ছে। আর এখানে কী হবে, যদি তুমি ঢিল মারো, গ্লাসটা হয়তো ক্র্যাক করবে, কিন্তু সেটা ভেঙে নিচে পড়বে না, যেহেতু পলিমার দিয়ে কোট করা আছে দুদিকে, ফলে ওটা আটকে থেকে যাবে। বুঝতে পারলে? তাহলে এটাকে আমরা বলবো সেফটি গ্লাস অথবা ল্যামিনেটেড গ্লাস। ঠিক আছে, আজকে এইটুকুই রাখি আমি, পরের দিন আমি আবার বাকিটা পড়িয়ে দেবো। ওকে, আচ্ছা রাখছি।